বিসমিল্লাহির রহমানির রহিম। আহ আরো একটি এপিসোডে তোমাদেরকে স্বাগতম। তো আজকের পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করব এসএসসি ম্যাথের চতুর্থ চ্যাপ্টার অর্থাৎ 4.1। 4.1 মানে চার অধ্যায়টা হচ্ছে সূচক ও লগারিদম। তো 4.1 এ রয়েছে শুধু সূচক এবং 4.2 রয়েছে লগ। তো আমরা এই পর্বে হচ্ছে সূচকগুলো নিয়ে আলোচনা করব। সূচকের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সবকিছু আমরা এই চ্যাপ্টারের মধ্যে যা যা প্রবলেম আছে সবগুলো মানে হচ্ছে সমাধান করব। তো চলো, সূচক জিনিসটা কি সেটা আগে আমরা ভালো করে বুঝি। তো দেখো, এই যে সূচক, এই কথাটা দ্বারা তুমি আসলে কি বুঝো সেটা তোমাকে বুঝতে হবে। সূচক শব্দটা দ্বারা বোঝায় যে একটা পদ বা একটা লেটার অথবা একটা সংখ্যা কত সংখ্যক বার গুণ রয়েছে সেইটাকে প্রকাশ করা। বুঝছো? ধরো তোমার কাছে এখানে লেখা হচ্ছে এ কিউব, এই যে লেখা আছে, এখন এটা দিয়ে বোঝাচ্ছে যে এটা অনেকেই তোমরা কিন্তু ভুল করো। তোমরা ভাবো কি যে এখানে মনে হয় 3 গুণন এ আছে অথবা এ গুণন 3 আছে। ব্যাপারটা কিন্তু এমন না। ব্যাপারটা হচ্ছে যে এখানে 3টা এটা হচ্ছে 3 বার গুণ অবস্থায় আছে। অর্থাৎ এখানে যে 3 এর মানে হচ্ছে এটা 3 বার গুণ অবস্থায় আছে। বুঝছো? ধরো তোমার কাছে যে 3 এর পাওয়ার হচ্ছে 4 থাকে, তার মানে হচ্ছে এখানে 3 3 3 এবং 3 4 বার এটা গুণ অবস্থায় আছে। অর্থাৎ এই 3টা 4 টাইমস মাল্টিপ্লাই করতে হবে, অর্থাৎ হচ্ছে গুণ করতে হবে। বুঝছো? 4 বার হচ্ছে তোমাকে গুণ করতে হবে। তো এই হচ্ছে মূলত ব্যাপার, যে কোনো একটা জিনিসের মাথায় যা থাকবে সেটাকে বুঝতে হবে, এটা অত সংখ্যক বার তোমাকে লিখতে হবে। বুঝছো? তো দেখো, এখানে একটা জিনিস তোমাদেরকে শেখাই, সেটা হচ্ছে তোমরা অনেকেই, আমি মানে পড়াতে গিয়ে যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে যে তোমরা এ কিউব লিখতে গেলে তোমরা হচ্ছে এরকম করে লেখো, অথবা কেউ হচ্ছে এরকম চলে আসে। তো এই জায়গাটা মানে তোমাদের একটু ভালো করে শিখতে হবে। মনে রাখবা, ছোটবেলায় আমরা যে দাগ দিয়ে লিখে শিখছি না, এ বি সি ডি শিখছি না, ওইভাবে করে শিখবা। এই যে এইভাবে করে এইটুকুর মধ্যে তোমার একটা জিনিস আসবে এবং তার উপরে কিছু জিনিস যাবে। ধরো এখানে গেল এরকম। বুঝছো? অথবা তুমি চাইলে এই দাগ বরাবর লিখতে পারো, এতটুকু লিখতে পারো, এই দাগ বরাবর লিখতে পারো। এইভাবে করে লিখবা যেন মানে বেজ এবং এটা হচ্ছে সমান না হয়ে যায়। তো দেখো, আগে আমাদেরকে বুঝতে হবে এখানে কোনটা দ্বারা কি বোঝায়। এই যে লিখলাম, এটাকে হচ্ছে বলা হয় তোমার বেজ। বেসকে বাংলায় বলা হয় কি বলতো? ভিত্তি বলা হয়। এবং এই যে এন, অর্থাৎ যে মাথায় কর্নারে থাকবে, তার নাম হচ্ছে পাওয়ার অথবা সূচক অথবা ঘাত। এই তিনটা নামে তোমাকে এখানে ডাকতে হবে। এখন এই সূচকে কিছু জিনিস আছে, সম্পর্ক, সেই সম্পর্কগুলো তোমাকে জানতে হবে। আবারও বলি, সম্পর্ক, এই সম্পর্কগুলো মুখস্থ করা যাবে না, সম্পর্কগুলো বুঝতে হবে। যেমন মনে করো যে তোমার মা, ঠিক আছে, তোমার মা, তো তোমার মায়ের মনে করো যে ভাই, মায়ের ভাই, তো মায়ের ভাই সে তোমার কি হয় বলো তো? মায়ের ভাই কি হয় বলো? মামা হয় না? এখন এটা কি তুমি কি মুখস্থ করছো নাকি সম্পর্কটা তুমি বুঝো? যে তোমার মায়ের যদি কেউ ভাই হয় তাহলে তুমি তাকে অটোমেটিক মামা ডাকো না। আবার মনে করো যে মায়ের হচ্ছে যে বাবা, ঠিক আছে, মায়ের কি বলো তো? বাবা। তো মায়ের বাবা তাকে তুমি কি বলো বলো? মায়ের বাবাকে তুমি নানা বলবা না? তো এই যে সম্পর্ক, এই সম্পর্কগুলো তোমাকে বুঝতে হবে। এখানে কিন্তু তুমি মুখস্থ করো নাই যে মায়ের বাবাকে নানা বলে, মায়ের বাবাকে নানা বলে, এটা কিন্তু তুমি মুখস্থ করো নাই। মায়ের ভাইকে যে মামা বলে, এটাও কিন্তু তুমি মুখস্থ করো নাই। মুখস্থ করছো বলো? মুখস্থ করো নাই। তো অঙ্কের ক্ষেত্রেও তোমাকে মুখস্থ করা যাবে না, কনসেপ্ট গুলো বুঝতে হবে, সম্পর্কগুলো জানতে হবে। তো আমরা সেই সম্পর্কগুলো আগে একটু জানার চেষ্টা করি। তো দেখো, এই সূচকের ক্ষেত্রে কিছু সম্পর্ক তোমাদেরকে বুঝতে হবে। ধরো এই যে এটা হচ্ছে একটা বেস, এটা মনে করো হচ্ছে একটা পাওয়ার, আবার এটা একটা বেজ এবং এটা একটা পাওয়ার। অনেকগুলো থাকতে পারে। ধরো আমরা যদি আরো একটা নিলাম, এটা ধরো এখানে হচ্ছে ধরো যে ও নিলা অথবা পি নিলা, যে কোনো কিছু নিতে পারো, কোনো সমস্যা নেই। আমরা হচ্ছে দুইটা করে শিখি, হ্যাঁ, দুইটা দিয়ে শিখি। তো দেখো এখানে এম এবং এ আছে, তাহলে দুইটাই হচ্ছে কি বলতো? বেজ। মনে রাখবা, দুইটা বেজ যদি সমান হয়, বেজ দুইটা তিনটা বেজ যদি সমান হয় এবং তাদের মধ্যে সম্পর্কটা যদি গুণ হয়, বেজের সম্পর্ক যদি গুণ হয়, তাহলে তাদের পাওয়ার গুলোকে যোগ করে দিতে হবে। বেজের সম্পর্ক যদি গুণ হয় তাহলে তাদের পাওয়ার গুলোকে যোগ করবা। বুঝছো? এটা মনে রাখো যে এ এবং এ দুইজন ভাই। এখন দেখো, ভাইয়ের ভাইয়ের সম্পর্ক গুণ মানে ভালো সম্পর্ক, গুণ মানে কি বলতো? ভালো সম্পর্ক। তো তুমি বলো, দুই ভাইয়ের মধ্যে যদি ভালো সম্পর্ক থাকে, এই যে দুইজন ভাই আছে তাদের মধ্যে যদি ভালো সম্পর্ক থাকে, তাহলে তাদের ছেলে মেয়েদের সম্পর্ক কেমন হবে? ভালো হবে। বুঝছো?
তাহলে দেখো এই যে দুইটা ভাই আছে তারা কি আছে বলতো, গুণ সম্পর্কে আছে, তাদের মানে তাদের মধ্যে সম্পর্কটা ভালো। তাহলে যে তাদের মধ্যে সম্পর্ক ভালো, তো সম্পর্ক ভালো, তাদের ভাতি মানে ভাইয়ের মানে এটা মনে করে ভাইয়ের ছেলে, এটা ভাইয়ের ছেলে, তো ভাইয়ের ছেলে দুজনেই কি ভাতিজা, তাই না? এ এর ভাতিজা আর এ এর ভাতিজা। এখন তুমি বলো ভাইয়ে ভাই যদি মিল থাকে তাহলে ভাতিজাদের সম্পর্কটা কি থাকে, একটু ভালো থাকে না বলো? তাহলে ভালো থাকলে কি হবে বলো তো, যোগ করে দিতে হবে। সম্পর্ক ভালো তার মানে হচ্ছে পাওয়ার গুলোকে যোগ করে দিবা, বুঝছো? তাহলে ভাইয়ে ভাইয়ের সম্পর্ক যদি ভালো থাকে অর্থাৎ গুণ সম্পর্কে থাকে, তাহলে তুমি পাওয়ারকে কি করবা, যোগ করে দিবা, বুঝছো? এবার চলো ভাইয়ের ভাইয়ের সম্পর্ক তো ভালো বুঝলাম, এবার খারাপ সম্পর্ক যদি হয়, তাহলে দেখো একটা ভাই আছে, তাদের মনে করে যে ভাতিজা আছে দুইজন, এম এবং এন। এখন বলো আমাকে, আমরা কি শিখছি যে ভাইয়ের ভাইয়ের সম্পর্ক যদি ভালো থাকে তাহলে আমরা পাওয়ারকে যোগ করব। তাহলে ভাইয়ের ভাইয়ের সম্পর্ক যদি খারাপ থাকে, তাহলে পাওয়ার গুলোকে কি করে দিবা, বিয়োগ করে দিবা। এই দুইটা সম্পর্ক একটু ভালো করে বুঝতে হবে সূচকের ক্ষেত্রে, যে যদি সেম জিনিস থাকে অর্থাৎ ভাইয়ের ভাইয়ের মিল থাকে তাহলে পাওয়ার গুলোকে যোগ করবা। ভাইয়ের সম্পর্ক যদি দুজনের খারাপ হয় তাহলে তাদের মানে ভাতিজারা কি হবে, খারাপ সম্পর্ক হবে। তো খারাপ সম্পর্ক মানে হচ্ছে মাইনাস। তাহলে মনে রাখবা যত বেজ থাকবে সেম বেজ থেকে একটা বেজ নিতে হবে এবং হচ্ছে ভাতিজাদেরকে সম্পর্ক তৈরি করতে হবে। তো ভাতিজাদের সম্পর্ক এখানে কি হবে বলো, মাইনাস। বুঝছো তো বিষয়টা? মনে রাখবে একটা লাইন, যে ভাইয়ের ভাইয়ের সম্পর্ক ভালো, ভাতিজাদের সম্পর্কও ভালো, ভাইয়ের সম্পর্ক খারাপ, ভাতিজাদের সম্পর্ক খারাপ, বুঝছো? এবার চলো আরেকটা জিনিস দেখি। মনে রাখতে হবে যে এই পৃথিবীতে শূন্য ছাড়া যার পাওয়ার জিরো হবে, শূন্য ছাড়া যার পাওয়ার জিরো হবে তার মান ওয়ান হবে। এখন মনে করো যে তুমি যদি লেখো বাংলাদেশ, যদি লেখো বাংলাদেশ, এর পাওয়ার তুমি যদি জিরো দাও তাহলে তার মান ওয়ান হবে। মনে রাখবা জিরোর পাওয়ার জিরো কখনোই ওয়ান হইতে পারবে না, জিরোর পাওয়ার জিরো কখনো ওয়ান হইতে পারবে না। অর্থাৎ তোমাদের বইয়ে এভাবে পড়ানো হয় যে এ টু দ্য পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু ওয়ান। সেক্ষেত্রে কি হবে, শর্ত হচ্ছে যে এর মান জিরো হতে পারবে না, এর মানটা জিরো হতে পারবে না, অর্থাৎ এইখানে কখনো জিরো হতে পারবে না। জিরো ছাড়া তুমি যা মান লেখো, মাইনাস প্লাস যা লেখো, সেটার মানই যদি পাওয়ার জিরো হয় তাহলে তার মান ওয়ান হবে, বুঝছো? তুমি যার পাওয়ার জিরো দেবা সেটার মানই কি হবে, ওয়ান হবে। এই সম্পর্কটা জানতে হবে। এরপরে যে জিনিসটা জানতে হবে তোমাদেরকে সেটা হচ্ছে যদি কোনো একটা বেস থাকে এবং তার পাওয়ারটা যদি মাইনাসে থাকে তাহলে তুমি বুঝবা, দেখো এইখানে তুমি বলো তো কি হয়েছিল, যে দুই ভাইয়ের সম্পর্ক খারাপ ছিল, পাওয়ার গুলোকে মাইনাস করে দিচ্ছে। এখন দেখো তো তাদের পাওয়ার মাইনাসে আছে, তাহলে তাদের সম্পর্কগুলো কোথায় চলে যাবে, ভাগ আকারে চলে যাবে না বলো তো? তাহলে ভাগ আকারে যদি যায় তাহলে দেখো এটা এইভাবে ওয়ান বাই আকারে ভাগ আকারে চলে যাবে। অর্থাৎ তুমি এভাবে মনে রাখবা যে কোনো কিছুর পাওয়ার ধরো মাইনাসে আছে, তুমি লিখবা ওয়ান বাই, কি লিখবা, যে জিনিসটা আছে ওইটাই কি শুধু কপি করে দিবা। মনে রাখবা মাইনাসটা ছাড়া, অর্থাৎ এই মাইনাসটার জন্যই তুমি ভাগ দিছো, তাই মাইনাসটা আর বসবে না, বুঝতে পারছো? এখন তোমার কাছে যেমনটা ইচ্ছা থাকতে পারে, ধরো তোমার কাছে আছে থ্রি এর পাওয়ার মাইনাস টু, তাহলে তুমি লিখবা কি ওয়ান বাই থ্রি এর স্কোয়ার। তোমার কাছে মনে করো যে থ্রি এর পাওয়ার ফোর আছে মাইনাস, তাহলে তুমি লিখবা এই যে এটা, বুঝছো? যেটা থাকবে মাইনাসে থাকলেই তুমি ওয়ান বাই আকারে লিখবা, কোনো কথা ছাড়া। এইবার আরেকটা সম্পর্ক দেখো, আরেকটা সম্পর্ক হচ্ছে ধরো যে এখানে পাওয়ার এম আছে এবং তাদেরও পাওয়ার আবার মনে করে আরো কেউ আছে। মনে রাখবা এরকম যদি থাকে তো তুমি আমাকে বলো যে এটা মনে করো যে একটা ভাই একজনই, ঠিক আছে? তো তার হচ্ছে দুইটা ছেলে, মনে করো যে একজনের দুইটা ছেলে, তো দুইজন ছেলের একজন ছোট এবং বড়, মনে করো যে একজন মনে করে যে ছোট আর একজন বড়। তাহলে তুমি বলো তার কাছে দুইজনই তো সমান, তার মানে দুইজনই সমান হয়ে যাবে, অর্থাৎ দুইজনই গুণ অবস্থায় চলে আসবে। একজন উপরে বা নিচে আছে তো তুমি তাদেরকে সমান করে দেবা, পাওয়ার গুলোকে সমান। অর্থাৎ হচ্ছে তুমি কি করবা, যে পাওয়ার দুইটা যদি থাকে এরকম এরকম যদি থাকে তখন তুমি মনে রাখবা পাওয়ারের যদি পাওয়ার থাকে, একটা বীজেরই যদি পাওয়ারের পাওয়ার থাকে তাহলে তুমি তাদেরকে হচ্ছে গুণ করে দিবা। কি করে দিবা বলতো, গুণ করে দিবা, বুঝছো? এখন দেখো চলো আমরা একটা সংখ্যা দিয়ে শিখি। ধরো তোমার কাছে আছে থ্রি এর পাওয়ার স্কোয়ার আছে এবং আরেকটা পাওয়ার আছে এটা। এখন তুমি এটা কি করবা বলতো, তুমি জানো যে এই পাওয়ারের যদি পাওয়ার থাকে, পাওয়ারের যদি আবার পাওয়ার থাকে তখন তো আমি তাদেরকে গুণ করে দিব। তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারি, 3 × 6 লিখতে পারি, বুঝছো? এখন তুমি যদি এইভাবে না শিখে তুমি যদি অন্যভাবে মানে সংখ্যার ক্ষেত্রে যদি এখানে সংখ্যা থাকে সেটা তুমি আরেকভাবে শিখতে পারো, যে ধরো থ্রি স্কোয়ার, ঠিক আছে, এটা আছে, তো এটার আবার যদি মনে করো হোল স্কোয়ার থাকে তাহলে এটাকে তুমি কিভাবে লিখতে পারো বলতো? এই যে দেখো কোনো কিছুর স্কোয়ার মানে কি, তাকে 2 বার গুণ, কোনো কিছুর কিউব মানে কি, তাকে 3 বার গুণ। তো তুমি এটাকে লেখো তো থ্রি এর স্কোয়ার গুণ থ্রি এর স্কোয়ার গুণ থ্রি এর স্কোয়ার,
সরি দুইটা বলেছি না, দুঃখিত। ওকে, দুইটা লিখবা। তাহলে এখন দেখো এই দুইজন আবার ভাইয়ের সম্পর্ক কি গুণ, তাহলে তাদের ভাতিজারা কি থাকবে, যোগ সম্পর্কে থাকবে। তাহলে কি হবে বলো তো, 3/4। এখন তুমি যদি এটাকে ওইভাবে করতে, দেখো তো পাওয়ারের পাওয়ার আছে, তাহলে গুণ করবা, এই যে 3/4। তুমি যেভাবে শিখো কোনো সমস্যা নেই, তবে যখন লেটার হবে সেই ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে পাওয়ারের পাওয়ার থাকলে তাকে গুণ করে দিতে হবে, বুঝছো? পাওয়ারের পাওয়ার থাকলে তাকে গুণ করে দিতে হবে। আর একটা জিনিস শিখো, পাওয়ারের যদি পাওয়ার থাকে এটাকে আরেকভাবে লেখা যাবে, যে ধরো 3/m আছে এবং তারপর n আছে। তুমি চাইলে এটাকে কয়ভাবে লিখতে পারো দেখো, তুমি চাইলে এটাকে লিখতে পারো n এখানে দিতে পারো, আর এটাকে এখানে দিতে পারো, কোনো সমস্যা নেই। কারণ কি বলতো, দেখো এটাকে দুইটাকে গুণ করতে হয়, আমরা জানি পাওয়ার, তাহলে m এবং n গুণ করলে mn হবে। এই ক্ষেত্রেও দেখো তো কি হয়, 3 এর পাওয়ার এই যে nm হবে, nm। তো তোমরা জানো গুণের সময় যেমন 2 × 4 = 8 হবে, আবার 4 × 2 এটা = 8 হবে। মনে রাখবা, গুণের সময় এবং যোগের সময়, অর্থাৎ যোগ এবং গুণের সময় আগে পরে কোনো ম্যাটার করে না, তুমি কোনো যেভাবে ইচ্ছা লিখতে পারো যোগ এবং গুণের বেলায়। কিন্তু ভাগ এবং বিয়োগের বেলায় অবশ্যই তোমাকে এটা মেনটেন করতে হবে, যেটা ভাগ সেটা ভাগই থাকবে, যেটা বিয়োগ সেটা বিয়োগই থাকবে। যোগ এবং গুণের বেলায় তুমি যাকে আগে খুশি পরে লেখো, কোনো সমস্যা নেই, বুঝতে পারছো? এবার চলো আমরা আরেকটা জিনিস শিখি, সেইটা হচ্ছে যদি রুট থাকে, যদি এখানে রুটের মধ্যে যদি কেউ থাকে, তাহলে মনে রাখবা রুট যদি থাকে তাহলে তার পাওয়ার সবসময় হাফ হয়ে যাবে। কিন্তু রুটের মধ্যে যদি সংখ্যা থাকে, ধরো এখানে 3 আছে, এইরকম যদি থাকে, তখন মনে রাখবা এইটার পাওয়ার 1/, যেটা থাকবে এক্স্যাক্টলি এটার মধ্যে যা থাকবে ওইটাই লিখবা। আমরা আরেকটা জিনিস শিখি, তাহলে ভালো করে বুঝতে পারবা। ধরো তোমার কাছে এইটা আছে, এখানে মনে করো 11 আছে, তাহলে কি হবে বলতো, থাকবে। ওকে, পাওয়ারটা কি হয়ে যাবে বলতো, 1/11 হয়ে যাবে। ধরো মনে করো এখানে n আছে, তাহলে কি হবে বলতো, e⁻, 1/n। ধরো তোমার কাছে এখানে pq ছিল, আর এখানে মনে করো p ছিল, তাহলে কি হবে, p এর পাওয়ার কি হবে বলতো, 1/pq। কারণ তুমি জানো এটার মধ্যে যা থাকবে 1/, সেটাই তার পাওয়ার হয়ে যায়, বুঝছো? তো রুট এবং যদি কিউব রুট বা ফোর্থ রুট এরকম যদি থাকে, তখন হচ্ছে এভাবে করে দিবা। এবার একটা জিনিস শিখো, যে কোনো কিছুর একটা জিনিস তার দুইটা জিনিসের রুট গুণফলের সমান হবে, অর্থাৎ একটা a মানে দুইটা রুট এর গুণফল, একটা b সমান সমান দুইটা রুট b এর গুণফল, একটা 3 সমান সমান হচ্ছে দুইটা রুট 3 এর গুণফল, বুঝছো? কেন এইটা হয় বলো তো, এটা কেন হয় চলো আমরা একটু দেখি। এটা ধরো তোমার কাছে হচ্ছে দুইটা রুট a আছে, এখন তুমি আমাকে বলো যে a মানে কি, ধরো a × a এটার মানে কি বলতো, a স্কোয়ার, তাই না? তাহলে রুট a আর রুট a এটার মানে কি বলতো, রুট a এর স্কোয়ার, রুট a এর স্কোয়ার। এখন তুমি জানো রুট এবং স্কোয়ার হচ্ছে সম্পূর্ণ বিপরীত জিনিস, অর্থাৎ কেটে ফেলা যাবে বা ভ্যানিশ হয়ে যাবে। রুট a এবং স্কোয়ারে কেটে দাও তো, তাহলে বলো তো কি পাইলা, শুধু a। তাহলে বলো তো একটা a মানে কয়টা রুটের গুণফল, দুইটা। এখন এটা যদি তোমার নাম হয় সেটাও হবে, কোনো সমস্যা নেই। যদি হচ্ছে 5, 6, 100 যা মন চায় সেটাই হোক, মনে রাখবো যে ওইটার একটা জিনিস সমান সমান তার রুট দুইটা জিনিসের সমান, বুঝতে পারছো? এইটা তো সবাই বুঝছো, তাই না? এবার চলো আমরা হচ্ছে একটা অঙ্ক করি, তাহলে ভালো করে বুঝতে পারবো। ধরো তোমাদের বইয়ের যে প্রথম অঙ্কটা আছে আমরা সেটাই একটু করি, ওকে? তো দেখো প্রথম অঙ্কটা ছিল হচ্ছে এটা, 7 এর কিউব ছিল ইন্টু 7 এর পাওয়ার -3 ছিল, এবং এখানে ছিল হচ্ছে √7। দুঃখিত, এটা তো অন্যটা ছিল, 3 × 3 পাওয়ার -4। এবার তুমি বলো এখানে কি কি জিনিস তোমার চোখে পড়তেছে বলো। 7 এবং 7 দুইজনই হচ্ছে কি বলতো, গুণ সম্পর্কে আছে এবং বেস দুজনের সেম। তো এই যে দুইটা ভাইয়ের সম্পর্ক কি বলতো তুমি, গুণ সম্পর্ক আছে। তো তুমি জানো দুই ভাইয়ের সম্পর্ক যদি ভালো থাকে, গুণ থাকে, তাহলে তার পাওয়ারকে কি করবা বলো, যোগ করবা। তো তুমি এখানে যোগ করে দাও, এই যে 7, তাহলে প্রথম ভাইয়ের কি আছে, 3 আছে। তারপরে তুমি জানো গুণ যোগ করতে হবে, ওকে যোগ চিহ্ন দাও। এখন যাই দেখো পরবর্তী যে ভাইয়ের ছেলে আছে তার সাথে একটা মাইনাস আছে, কোনো সমস্যা নেই। তুমি মনে রাখবা যে তুমি পাওয়ার যেহেতু মানে গুণ যেহেতু আছে, তার মানে পাওয়ার যোগ করবা, সেই যোগ তুমি দিবা তোমার মতো করে। পরে যাকে নিয়ে আসবা তার সাথেও যদি মাইনাস থাকে বা কোনো সাইন থাকে, মানে মাইনাসই তো থাকবে, সেই সাইন তোমাকে হচ্ছে ওর সাথে করে আলাদা রেখে দিতে হবে, বুঝছো? এইবার দেখো
এই যে 3, এখন দেখো আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার কিছু নাই মানে 1 থাকে। এই একটা 1 সম্পর্কে ভালো ধারণা রাখবা, সেটা হচ্ছে যে ধরো এখানে a আছে, এটার নিচে কিছু নাই মানে একটা 1 আছে, এটার সহগ কিছু নাই মানে একটা 1 আছে, এটার পাওয়ার কিছু নাই মানে একটা 1 আছে। এই জিনিসগুলো বুঝবা। কোনো কিছুর পাওয়ার কিছু না থাকলেও 1, সহগ না থাকলেও সেটা 1 হবে, আর যদি হর না থাকে সেটাও হচ্ছে 1 হবে। এখন দেখো এইখানে তো আমরা 1 প্রকাশ করি নাই বা লিখি নাই, কিন্তু যদি তার পাওয়ারটাকে কারোর সাথে যোগ অথবা বিয়োগ করতে হয় তখন তোমাকে লিখতে হবে। তো দেখো এখানে এখানে হচ্ছে 1 আছে, এখন তুমি জানো সম্পর্ক গুণ তাহলে যোগ করতে হবে, এই যে দিলাম যোগ। এখন গিয়ে দেখি ওর সাথে মাইনাস, সমস্যা নেই, মাইনাস সহ বসাবো। এবার তুমি দেখো কি করা যায়, এই যে 7, এই দুজনের সম্পর্ক যোগ, তাহলে যোগ করো একটু। কিন্তু দেখো প্লাসে মাইনাস আছে, তাহলে তুমি কি দিবে বলো তো? প্লাসে মাইনাসে মিলে কি হবে বলো তো? মাইনাস হয়। এরপরে দেখো এখানে কি আছে, 3 1 প্লাসে মাইনাসে মাইনাস। এবার দেখো এইখানে কি হয়, 3 মাইনাস 3, তাহলে কি হবে বলো তো? এইখানেও তোমাদের একটা কনফিউশন আছে, সেটা দূর করি। দেখো মনে করো যে 3 মাইনাস 3 আছে, তারপর হচ্ছে গিয়ে 3 ভাগ 3 আছে, এই দুই জায়গায় তোমরা কনফিউশন লাগাও। এটা কিন্তু এভাবেও থাকতে পারবো, ভাগ অবস্থা থাকতে পারবে, এই জায়গায় তোমরা প্যাচ লাগাও যে 0 লিখবা নাকি 1 লিখবা, এখানে প্যাচ লাগাও, তাই না? তো চলো এটা কনফিউশন দূর করে দিচ্ছি। এটা কিভাবে মনে রাখবা? যোগ বিয়োগের সময় মনে রাখবা তোমার কাছে 3 টাকা আছে, প্লাস এখানে মনে করো যে প্লাস 3 আছে, তাই না? তোমার কাছে প্লাস 3 মানে 3 টাকা আছে, আর মাইনাস 3 তোমার কাছে কেউ 3 টাকা পায়। এখন তুমি আমাকে বলো, তোমার কাছে যদি 3 টাকা থাকে, কেউ যদি 3 টাকা পায়, সেটা তুমি যদি তাকে দিয়ে দাও, তোমার কাছে কোনো টাকা থাকবে? থাকবে না, তাই না? তাহলে তুমি কি করলা? 0 লিখলা, 0 থাকলো তোমার কাছে। এটার ক্ষেত্রে মনে রাখো, এই ক্ষেত্রে যেহেতু কোথাও যেহেতু মাইনাস নেই, আমরা কেউ যে পায় আমার কাছে সেটা আমরা না চিন্তা করলাম। ধরো এইখানে তোমার কাছে 3 টাকা আছে, এখানেও 3 টাকা আছে। এখন তুমি আমাকে বলো তো, এই 3 টাকা কি সমান টাকা না? মানে 3 3 দুজনেই সমান না? তো দুজনেই সমান, এই সমান জিনিসকে আমরা কি বলি বলতো? একই বলি বা এক বলি না? মানে এটা এটা সমান, তার মানে এটা এটা এক, একই রকম। তাহলে বুঝবা এটার মান হচ্ছে 1। বুঝছো? এভাবে থাকতে পারে 1। তাহলে কি বুঝলা? প্লাস মাইনাস থাকা অবস্থায় বুঝবা তোমার কাছে এত টাকা আছে, সমান সমান সংখ্যার সময় তোমার কাছে 5 যদি হয়, 5 মাইনাস 5, a মাইনাস a, b মাইনাস b যদি থাকে, তাহলে বুঝবা এখানে তোমার কাছে টাকা আছে আর একজন টাকা পায়, তো যেটা পায় সেটা তাকে দিয়ে দাও, তার 1 টাকাও থাকবে না, মানে 0 টাকা থাকবে। আর এখানে কিভাবে মনে রাখবা, যে এখানে হচ্ছে তোমার কাছে 3 টাকা আছে, আরো 3 টাকা তোমার কাছে আছে। এখন দেখো দুইটা টাকার মান কিন্তু সমান, দুইটা জিনিসের সমান মানকে আমরা এক বলি, তাই এক উত্তর। বুঝতে পারছো? অথবা তুমি যদি ভাগ করো, 3 3 কে দ্বারা ভাগ করো, তো 3 3 এর মধ্যে একবার যাবে, এভাবেও তুমি মনে রাখতে পারো। ওকে, তাহলে দেখো 7 এর পাওয়ার 0, এইখানে কি হয় বলো তো? এখানে 1 মাইনাস 4, এটাকে তুমি যদি করো -3 থাকে, তাই না? এটা তো আমরা বুঝছো। এবার দেখো এইখানে উপরে দেখো তো কি আছে, 7 এর পাওয়ার 0। আমরা একটু আগে শিখছি কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, কোনো কিছুর পাওয়ার 0 উইদাউট 0, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। এইটাকে কি লিখতে পারি বলতো? এটা শিখছো না, যে কোনো কিছুর পাওয়ার যদি মাইনাসে থাকে তাহলে তাকে কি লিখতে হবে? 1 বাই আকারে লিখতে হবে। তাহলে বলতো এটাকে আমরা কি লিখতে পারি? 1/3 এর পাওয়ার 3। তাহলে আমরা কি লিখতে পারি বলতো? 1/3 এর পাওয়ার 3 করলে কত হয় বলো? তোমরা অনেকেই ভাবো যে 9, এখানে কিন্তু 9 হবে না। 3 এর পাওয়ার 3 মানে কি বলো? 3 কে 3 টাইমস গুণ করতে হবে, তাহলে কত হবে বলো? 27। এই যে 27, তাহলে তুমি কি লিখতে পারো বলো তো? 1/27। ও সরি, এটা তো লিখছি। এখন দেখো এই যে দাগটা আছে, এই যে দাগটা, এই দাগটার মানে হচ্ছে ভাগ, তো আমরা ভাগটাকে কি করে দিব বলতো? গুণ করে দিব, এবং এই ভগ্নাংশটাকে আমরা উল্টায় দিব। তাহলে হচ্ছে 27 থাকবে আর এখানে 1 থাকবে, তাহলে কি থাকবে বলতো? 27। বুঝছো? এটা যদি বুঝো তাহলে আমরা আরেকটা অঙ্ক দেখি, চলো। তো চলো আমরা তোমাদের আরেকটা অঙ্ক দেখি। তোমাদের 2 নম্বর অঙ্কটা ছিল এরকম, কিউব রুট অফ 7 স্কোয়ার, কিউব রুট অফ 7, এবং এখানে ছিল √7। তো দেখো এখানে সবাই কিন্তু একই রকম আছে, তারপর আমরা উপরের গুলো আলাদা চিন্তা করি একটু। তো দেখো এখানে কি ছিল বলতো? 7 এর স্কোয়ার ছিল। এবার তুমি দেখো এই যে এটার জন্য তুমি কি লিখবা বলতো? আমরা কি শিখছিলাম যে এখানে যা থাকবে, এখানে যা থাকবে তার পাওয়ার 1 সেটা হয়ে যাবে না বলতো? এটা হয়ে যাবে না বলো? তো এটার ক্ষেত্রেও তুমি কিন্তু তাই লিখবা, যে কি ছিল বলো? 3 ছিল, তাহলে 1/3 লিখবা, ইন্টু এই যে 7, আবার এখানে ছিল ওইটা, তাহলে 1/3।
এখানে তুমি চাইলে √7 লিখতে পারো বা 7 এর পাওয়ার হাফ লিখতে পারো, বাট আমরা লিখলাম না, পরবর্তীতে এটা আমাদের কাজে লাগবে। তো দেখো এইখানে আমরা কি করতে পারি, এই যে 2টা যদি এরকম কোনো জিনিস দেখো ভগ্নাংশ আকারে, ধরো a হাফ, হ্যাঁ, অথবা x 2/3 এরকম যদি থাকে, মানে ওই যে সাইডে যে থাকবে সবসময় উপরে চলে যাবে, সবসময় উপরে চলে যাবে, উপরে চলে যাবে। একা থাকলেই বুঝবা পাশের ভগ্নাংশের উপরে চলে যাবে। তো দেখো এই 2 এবং 1/3 এর সাথে সম্পর্ক হচ্ছে গুণ, ও উপরে চলে যাবে, তাহলে হচ্ছে 2/3 হবে ইন্টু এখানে কি হবে বলো তো, যা ছিল তাই, আর নিচে কি ছিল বলো, √7। এখন দেখো এই যে দুইজন ভাইয়ের সম্পর্ককে, এই দুই ভাইয়ের সম্পর্ককে গুণ না, তো গুণ থাকলে পাওয়ার কি করবা বলো, যোগ করবে না, তাহলে 2/3 প্লাস 1/3, আর নিচে কি আছে বলো তো, √7। এখন দেখো কি করা যায়, তাহলে দেখো এই যে এটাকে আমরা লসাগু করব, অথবা তোমরা একটা কাজ করবা, এটা ক্যালকুলেটরে করে দিবা, তাহলেই হয়ে যাবে, বুঝছো, ক্যালকুলেটরে করে দিবা। দেখো 3 এবং 3 এর লসাগু হচ্ছে 3 হয়, তো 3 দ্বারা তুমি 3 কে ভাগ করলে 1, সেটা দ্বারা গুণ করলে 2, ঠিক সেম ভাবে 3 ভাগ করলে 1, দেন 1 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 1। ওকে, এবার তুমি বলো এখানে কি থাকে, 7 এর পর 3/3 থাকে, আর এখানে হচ্ছে √7 থাকে, বুঝছো, √7 থাকে। তাহলে এখন কি হবে বলো, 3/3, তাহলে আমরা কি শিখছিলাম, ভাগের অবস্থায় 3 টাকা, এই 3 টাকার 3 টাকা সমান টাকা, তাহলে মানে কি 1, তার মানে হচ্ছে 7 এর পাওয়ার 1, আর এখানে কি থাকে বলতো, √7। তাহলে এখন আমরা আবার একটা জিনিস কি শিখছি বলতো, যে একটা 7 মানে কয়টা 7, দুইটা √7, দুইটা √7 শিখছো না, আর একটা √7, তাহলে একটা একটা কেটে ফেলো, তাহলে তোমার উত্তর হচ্ছে √7, বুঝছো। এখানে মুখস্থ করার কিছু নাই, তুমি শুধুমাত্র দেখবা যে সম্পর্কগুলো কি, সেই সম্পর্কগুলোকে তুমি শুধুমাত্র নিচের দিকে নিয়ে যাও, যেভাবে তুমি যা যা শিখছো এই বেসিক গুলাকে জাস্ট কাজে লাগাও, তাহলে দেখবো যে অঙ্ক মিলে গেছে, বুঝতে পারছো। তো দেখো পরে আমরা আরেকটা সম্পর্ক দেখি, আরেকটা অঙ্ক। তো ধরো পরের অঙ্ক ছিল এরকম, যে ধরো 2 এর পাওয়ার -1 ছিল, প্লাস 5 ছিল, -1, এবং হচ্ছে এটা -1 ছিল। এখন দেখো এইখানে এই যে কোনো কিছুর পাওয়ার -1 মানে কি, সে 1/, আকারে চলে যাবে, তাহলে এই যে 1/2, এখন 2 এর পাওয়ার 1, এটা তুমি চাইলে দিতেও পারো, না দিলেও সমস্যা নেই, বাট আমরা দিব না, এটা মনে রাখবো, এটা দেওয়ার দরকার নেই। এখানেও সেম কাজ করতে পারো। ওকে, এবার তুমি কি করবে বলো তো, এখানে কি করা যায় বলো, এইটুকুর মধ্যে কি করা যায়, তুমি নিজে চিন্তা করো, আমি করতেছি দেখে করতে হবে ব্যাপারটা এমন না, তুমি বলো যে এখানে কি করা যায়, এই দুটাকে যোগ করা যায় না। এখন তুমি দুইটা ভাবে করতে পারো, এটা যেহেতু তুমি 9 পড়ো, এটাকে ক্যালকুলেটর দিয়েও করতে পারো, অথবা লসাগু করেও করতে পারো। মনে রাখবা কতে আসলে অবশ্যই করে দেখানো উচিত, বাট গ ঘের মধ্যে যদি কখনো করতে হয়, অথবা এমসিকিউ তে আসলে, তখন তো তুমি অবশ্যই শর্টকাট ট্রাই করবা। তো দেখো এখানে হচ্ছে লসাগু হবে 10, তো 2 দ্বারা এটাকে ভাগ করো 5, এটাকে ভাগ করলে 2, দেন 2 ইন্টু 1। ওকে, এটা এখন দেখো 7/10, তার পাওয়ার হচ্ছে -1। মনে রাখবা কোনো কিছুর পাওয়ার যদি -1 থাকে, হোল পাওয়ার যদি -1 থাকে, তাহলে সেটাই হচ্ছে জাস্ট, যদি একটা মানে ফ্র্যাকশন থাকে এবং তার হোল পাওয়ারটা যদি -1 থাকে, তাহলে জাস্ট তুমি উল্টা করে দিলেই রেজাল্টটা হয়ে যাবে, বুঝছো। যদি হোল পাওয়ার -1 থাকে, দেন এই ভগ্নাংশটাকে তুমি হচ্ছে হরকে লব এবং লবকে হর করে দিলেই হয়ে যাবে, বুঝতে পারছো। তো আশা করি ভালো করে বুঝছো তোমরা, না বুঝলে আবার দেখো, দেখবা যে এটা খুব কঠিন কোনো চ্যাপ্টার না, মানে সেট ফাংশনের পরে সব থেকে সহজ চ্যাপ্টারের মধ্যে হচ্ছে এটা, বুঝছো। তো দেখো পরে আরেকটা অঙ্ক আমরা সলভ করি, 4 নম্বর অঙ্কটা সলভ করি। তো 4 নম্বর অঙ্কটা ছিল হচ্ছে, ওকে, 4 নম্বর অঙ্কটা ছিল হচ্ছে এটা, দেখো এইখানে, এখানেও তোমাদের কনফিউশন আছে, তোমরা ভাবতেছো যে এই যে মাইনাস আছে, তার মানে 1/2 এ লিখবো, এটা লিখবো, তাই না। এটা কিন্তু লেখা যাবে না স্যার, এটা লেখা যাবে না, কারণ কি জানো, কারণ হচ্ছে এই যে -1টা তুমি দেখতেছো, এইটা কিন্তু শুধু এর সাথে, যদি এরকম থাকতো, ধরো 2a -1, এটার মানে ঠিক আছে যে এটাকে আমরা লিখতে পারবো 1/2a, কিন্তু 2a ইনভার্স এটাকে কিন্তু তুমি লিখতে পারবে না, এটাকে শুধু 1/a লিখতে পারবে, ওকে লিখতে পারবে না, কারণ এই মাইনাসটা 2 এর সাথে নেই, বুঝছো। এইগুলো স্যার বেসিক, এগুলো বুঝতে হবে, এই সম্পর্কগুলো তখন তুমি বুঝবা, তখন তোমার কাছে কোনো অঙ্ক আসলে কঠিন মনেই হবে না। তো দেখো এখানে আমরা কি লিখতে পারি বলতো, 2 ঠিক থাকবে আর ও 1/, আকারে চলে যাবে, ঠিক সেম ভাবে ও ঠিক থাকবে, ও 1/, আকারে চলে যাবে, হোল পাওয়ার -1। একটু আগে কি শিখছো, সাইডে থাকলে উপরে চলে যাবে না, এই যে নিয়ে যাও উপরে, পরেও নিয়ে যাও, দাও। এখন দেখো এ আর বি এর লসাগু, এটা আবার তুমি স্যার ক্যালকুলেটর করতে পারবে না, মুখে মুখে করতে হবে। এ আর এ কাটা গেলে বি থাকে, তাহলে 2b, প্লাস বি কাটা গেলে থাকে এ, তাহলে 3a, ইনভার্স আছে না এটা। তো আমরা কি শিখছি বলতো, হোল যদি কিছু থাকে, তার পাওয়ার যদি ইনভার্সে থাকে বা মাইনাস থাকে, তাহলে সে উল্টা মান, না ইনভার্স মানেই তো উল্টা,
মানে 1 থাকলে সেটা -1 থাকলে উল্টা করে দিবা। তাহলে এ বি চলে যাবে তোমার উপরে এবং 2b প্লাস 3a। তুমি চাইলে এটাকে আগে পরে লিখতে পারো, এটা আগে এটা পরে, কারণ আমরা এ আগে পড়ি। আর এভাবে লিখলে যে ভুল হবে ব্যাপারটা এমন না, বুঝতে পারছো? তো এই পর্যন্ত আজকে, ধন্যবাদ সকলকে, ভালো থাকো।